তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল লার্ন ইজিলি নিয়ে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস ইলেভেনের ফিজিক্স থেকে স্থিতিস্থাপকতা। কি বললাম না, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তো তোমরা সবাই রোবার দেখেছো, রোবারের দড়ি বা রোবার, ঠিক আছে। তো তো ব্যাপার হচ্ছে এই যে রোবার, সেই রোবারকে যখন আমরা দু হাত দিয়ে টানি তখন কি হয় না, রবারের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে, রবারের দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয় এবং সুতরাং আয়তনও কিন্তু চেঞ্জ হয়। এই যে দেখতে পাচ্ছ যে দু হাত দিয়ে যদি আমরা টানি একটা বাইরের থেকে বল দিয়ে, এক্সটার্নাল দিয়ে, তাহলে কি হয় না, তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। আবার যদি আমরা টানটা ছেড়ে দিই তখন সে আবার আগের অবস্থায় চলে আসে, এইভাবে আগের অবস্থায় চলে আসে। তাহলে কি হচ্ছে না, একটা রবারের দড়ি বা রবারকে আমরা যদি টান দিই তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এবং যখনই আমরা টানটা ছেড়ে দেবো তখনই সে কিন্তু আগের অবস্থায় চলে আসে, ঠিক আছে। তো এই যে ঘটনাটা, সেটা কেন ঘটে? তো এটা অ্যাকচুয়ালি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটির জন্যই ঘটে, ঠিক আছে। তো এবার যদি আমি বলি যে একটা আমরা শক্ত রবার নেব, এটা যদি সাপোজ যে জাস্ট হালকা রবার যদি আমরা নিলাম, তার ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে। এবার আমরা যদি একটা শক্ত রবার নিই, খুবই শক্ত, খুবই হার্ড একটা রবার, তার ক্ষেত্রে ঘটনাটা কী ঘটে, হার্ড রবারের ক্ষেত্রে আমরা কিন্তু অতটা সহজভাবে তার দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটাতে পারবো না। অর্থাৎ তার ক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে চাই টান দিয়ে পরে, তাহলে কিন্তু আমাকে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়। তো তার কারণটা কিন্তু যে এই যে আমাদের শক্ত রবার বা এটা যদি আমাদের নরম রবার হয়, তো ব্যাপার হচ্ছে তারা কি করে না, আমি এই যে বাইরের থেকে টান দিয়ে তাদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানোর চেষ্টা করছি, তার বিরুদ্ধে একটা বাধা বল দেওয়ার চেষ্টা করে। জাস্ট সিম্পলি যে যখন আমরা কোনো রবারের বস্তুকে বাইরের থেকে বল দিয়ে টানার চেষ্টা করি, তখন সে কি করে না, সে এই যে বাহ্যিক বল বা বাহ্যিক টান, তার বিরুদ্ধে একটা বাধা বল প্রয়োগ করে। সেটা কিন্তু বিভিন্ন রবারের ক্ষেত্রে বিভিন্ন, ঠিক আছে। এই যে নরম রবার, তার ক্ষেত্রে কিন্তু খুবই কম এই বাধা বলটা, তাই আমরা সহজেই কিন্তু তাদেরকে টান দিয়ে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটাতে পারি। কিন্তু যদি আমরা শক্ত রবার নিই, শক্ত রবারের ক্ষেত্রে কিন্তু এতটা সহজ নয়। সেক্ষেত্রে কি হয় না, অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, তবেই কিন্তু তার দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানো সম্ভব, ঠিক আছে। তো অর্থাৎ শক্ত রবারের ক্ষেত্রে এই যে বাধা বল, ঠিক আছে, এই যে বাধা বল বা রিয়াকশন ফোর্স, অর্থাৎ আমি যাকে টান দিচ্ছি সে টানের বিরুদ্ধে সে একটা বল প্রয়োগ করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, সেই যে বাধা বল সেটা কিন্তু শক্ত রবারের ক্ষেত্রে বেশি হয়। তো সিমিলারলি আমি যদি বলি যে একটা লোহার রড বা ইস্পাতের রড, তো তাকে যদি আমরা দুদিক থেকে টানার চেষ্টা করি, তো আমরা কি হাত দিয়ে টানতে পারবো? অবশ্যই পারবো না। তো সে কী করবে না, সেও একটা তার ভিতর দিয়ে একটা বাধা বল চেষ্টা করবে। মানে অ্যাকচুয়ালি আমি যে তাকে মানে এই যে বাইরের থেকে একটা ফোর্স দিচ্ছি এফ এক্সটার্নাল, সেই এফ এক্সটার্নাল দিয়ে আমরা যদি তাকে টানার চেষ্টা করি এইভাবে দুদিক থেকে, তো সে কী করবে, সেও আমাকে একটা বাধা দেওয়ার চেষ্টা করবে, ভিতরের দিকে একটা বাধা দেওয়ার চেষ্টা করবে। তো এই যে বাধা বল, সেটা কিন্তু ইস্পাতের ক্ষেত্রে অনেক বেশি, তাই আমরা ইস্পাতকে কিন্তু হাত দিয়ে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে পারি না। তাহলে এই যে ইস্পাত, তার কিন্তু বাধা বলটা অনেক বেশি। তো এই যে সম্পূর্ণ ঘটনাটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপকতা বা এই যে বাধা বল দিচ্ছে, ঠিক আছে। বা আমরা যখন আবার আমরা যখন আবার এই বাহ্যিক বলটা অপসারণ করে নিচ্ছি, তখন সে আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। এই যেটা আমরা বললাম যে যখন আমরা টান দিচ্ছি, জাস্ট এই নরম রবারের ক্ষেত্রে এরপর টান দিলাম, তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেল। আবার যখন টানটা ছেড়ে দিলাম, তখন সে আবার আগের অবস্থায় চলে গেল, ঠিক আছে। তো এই যে ঘটনাটা, এটাই অ্যাকচুয়ালি স্থিতিস্থাপকতার জন্য ঘটে। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে একটা বস্তুর ধর্ম, একটা বস্তুর প্রপার্টি, যেটা কি করে না, যেটা তার উপর যদি আমরা বাহ্যিক বল অ্যাপ্লাই করি, তার বিরুদ্ধে একটা বাধা দেওয়ার চেষ্টা করে, এবং যখনই আমরা বাহ্যিক বলটাকে অপসারণ করব, তখনই এই স্থিতিস্থাপকতার জন্যেই সে আগের অবস্থা, আগের আয়তন
এবং আগের আকার ফিরে পায় বা ফিরে পাওয়ার চেষ্টা করে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপকতা। ওকে, তো কী বললাম আমি একটু লিখে নিচ্ছি যে তো তাহলে স্থিতিস্থাপকতা হলো বস্তুর এমন একটা অভ্যন্তরীণ ধর্ম, মনে রাখবে, অভ্যন্তরীণ ধর্ম বা বৈশিষ্ট্য যেটা বস্তুর উপর বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা প্রদান করে এবং যখন বাহ্যিক বল অপসারিত হয় তখন বস্তু তার আগের অবস্থায় ফিরে যায় বা ফিরে যাওয়ার চেষ্টা করে। সব বস্তুই কিন্তু ফিরে যাওয়ার চেষ্টা করে, অনেক হয়তো আগের অবস্থায় ফিরে যেতে পারে না, কিন্তু সবাই চেষ্টাটা করে। ঠিক আছে, তো এটাই অ্যাকচুয়ালি হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। ঠিক একটা একই রকম ঘটনা আমি যদি বলার চেষ্টা করি, যে মনে করো যে তুমি রাস্তা দিয়ে হাঁটছ, এটা হচ্ছে তুমি। এবার রাস্তায় কিছু গুন্ডা এসেছে, তারা তোমাকে মারার চেষ্টা করছে। তো তুমি তখন কী করবে? তাদের মারকে সহ্য করবে? অবশ্যই সহ্য করবে না। তুমি তাদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করবে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। ঠিক একই রকম ঘটনা কিন্তু এই স্থিতিস্থাপক বস্তুগুলোর ক্ষেত্রেও ঘটে। তারা কি করে না, তাদের উপর যখন বাহ্যিক বল প্রয়োগ করা হয়, ঠিক আছে, আমি কি বললাম না, তাদের উপর যখন বাহ্যিক বল প্রয়োগ করা হয় তখন তারা বাধা প্রদান করে ঠিক যেমনটা তুমি করছো। ঠিক আছে, এই যে ছবিতে যেভাবে তুমি তাদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছো, ঠিক আছে, তো এই ঘটনা কিন্তু তাদের ক্ষেত্রেও হয়। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তো এবার আমি যেটা বললাম যে রবার এবং লোহার রড বা ইস্পাতের রড কার স্থিতিস্থাপকতা বেশি? না, সিম্পলি স্থিতিস্থাপকতা হচ্ছে এমন একটা ধর্ম যার জন্য সে এক্সটার্নাল ফোর্সের বিরুদ্ধে বাধা প্রদান করে। তো সিম্পলি বলো তো যে কার এখানে বাধা প্রদান করার ক্ষমতাটা বেশি? আমি শিওর যে তোমরা জানো যে এই যে রবার, তাকে যদি আমরা টানি, তাকে মানে হালকা বল প্রয়োগ করলেই কিন্তু আমরা তাকে টানতে পারবো। এই যে রবার, ঠিক আছে, তো রবারকে কী হবে না, এই রবারকে যদি আমরা হালকা বল প্রয়োগ করি, খুবই কম মানের বল যদি প্রয়োগ করি, তবু কিন্তু তার আমরা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সক্ষম হব। কিন্তু যদি একটা লোহার বা ইস্পাতের রড নিই, তার ক্ষেত্রে কি অতটা সহজে আমরা চেঞ্জ করতে পারবো? অবশ্যই পারবো না, কেননা তাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে গেলে। তো তাই এই যে আমরা বললাম যে রবার এবং ইস্পাত বা রবার বা লোহা, তাদের মধ্যে কিন্তু স্থিতিস্থাপকতা বেশি আছে ইস্পাতের, কেননা ইস্পাত কিন্তু অনেক বেশি বাধা বল প্রয়োগ করে। অর্থাৎ ইস্পাতকে আমরা যদি দৈর্ঘ্য বৃদ্ধি করতে যাই তাহলে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, কারণ তার যে রিয়াকশান ফোর্স বা বাধা বল সেটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো আমি শিওর যে তোমরা বুঝতে পারছো। এবার স্থিতিস্থাপকতা যে চ্যাপ্টার, সেখানে কতগুলো জাস্ট ডেফিনেশন আছে। তো নাম্বার 1 যে ডেফিনেশন সেটা হচ্ছে, জাস্ট তোমাদের এগুলো জেনে রাখা দরকার বা শুরুতেই আমি বলে রাখছি এগুলো, যে নাম্বার 1 হচ্ছে, তো তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি ইলাস্টিক বডি কাকে বলা হয়? না, এটা হচ্ছে যে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই বল অপসারণ করলে বস্তুটি যদি অবিকল তার পূর্বের অবস্থা, অর্থাৎ তার যে পূর্বের আকার এবং আয়তন ফিরে পায়, তবেই কিন্তু ওই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হবে। তো অর্থাৎ এর মিনিংটা হচ্ছে যে মনে করো, জাস্ট আমরা একটু সাইড লিখছি, যে তাহলে এটা হচ্ছে সাপোজ একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে, এবার একে আমরা বাহ্যিক বল দিলাম, তার দৈর্ঘ্য বৃদ্ধি করার চেষ্টা করলাম, তাহলে তার দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি হবে এইভাবে। ঠিক আছে, এবার যদি আমরা বলটা সরিয়ে নিই বা অপসারণ করে নিই, অর্থাৎ এফ যে এক্সটার্নাল আমরা ফোর্স দিচ্ছিলাম সেটা যদি বন্ধ করে দিই, ঠিক আছে, তাহলে এফ এক্সটার্নাল যদি আমরা 0 করে দিই, তাহলে সে যদি আবার আগের অবস্থায় ফিরে চলে যায়, জাস্ট আগের অবস্থায়, অর্থাৎ
আগের যা তার আয়তন ছিল বা দৈর্ঘ্য ছিল সেই অবস্থায় যদি ফিরে চলে যায়, তখনই আমরা বলবো সেই বস্তুটাকে যে সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আমি কি বললাম আরেকবার বলি, যে মনে করো একটা বস্তু আছে, যে বস্তুটার উপর আমরা যদি একটা বাইরের ফোর্স দিই, এটা যদি বাইরের থেকে টান দিই এফ এক্সটার্নাল, ফলে কী হবে না তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। তো এবার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোর পর অর্থাৎ তাকে বিকৃত করলাম, তো তাকে বিকৃত করার পর আমরা যদি এই বলটাকে অপসারণ করে নিই বা জিরো করে দিই, তাহলে সে যদি আবার আগের অবস্থায় ফিরে চলে যায়, তাহলে আমরা বলতে পারবো যে সেই বস্তুটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বা পারফেক্টলি ইলাস্টিক বডি। তো আমাদের যে বাস্তবে কিন্তু কোনো বস্তুই কিন্তু জাস্ট এরকম পারফেক্ট ইলাস্টিক বডি হয় না। প্রত্যেকটা বস্তুই কিন্তু মানে একটা লিমিটের ভেতর কিন্তু সেটা পূর্ণ স্থিতিস্থাপক, কিন্তু যখনই সেই লিমিটটা যখন আমি ক্রস করে দিলাম, তখন কিন্তু সে আর স্থিতিস্থাপক হয় না, পূর্ণ স্থিতিস্থাপক হয় না। তো একটা লিমিট থাকে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সীমা বলি। কি বললাম না, একটা লিমিট থাকে, একটা নির্দিষ্ট সীমা থাকে, যে সীমার মধ্যে কিন্তু প্রত্যেকটা বস্তুই পারফেক্টলি ইলাস্টিক, এবং তার বাইরে কিন্তু সেটা পূর্ণ স্থিতিস্থাপক বা পারফেক্টলি ইলাস্টিক নয়। তো সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্থিতিস্থাপক সীমা। কি বললাম, স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, এটা কিন্তু বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন ইস্পাতের যে স্থিতিস্থাপক সীমা সেটা কিন্তু অনেক বেশি, রবারের কিন্তু অনেক কম। কেননা রবারকে দেখবে একটু টানলেই মানে খুব বেশি, একটু যদি বেশি জোরে টেনে দিয়েছি সে কিন্তু ছিঁড়ে যায়, অর্থাৎ তার যে স্থিতিস্থাপক সীমা সেটা কিন্তু অতিক্রম করে যায়, ফলস্বরূপ সে আর সহ্য করতে পারে না এবং ছিঁড়ে যায়। ঠিক আছে, এবং ওই স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তু আমরা যদি আবার এফ এক্সটার্নালটা জিরো করে দিই, তখন সে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে পাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এবং স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। ওকে, তো নেক্সট হচ্ছে পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ পারফেক্টলি প্লাস্টিক বডি অর ইনইলাস্টিক। তো এগুলো হচ্ছে সেই সব বস্তু যাদেরকে আমরা যদি একটা এক্সটার্নাল ফোর্স দিই, সে কি হয় না তার অবস্থার চেঞ্জ হয়, কিন্তু সে মানে আবার যখন আমরা এফ এক্সটার্নাল বা বাহ্যিক বলটা জিরো করে দিই বা অপসারণ করে দিই, সে কিন্তু আর আগের অবস্থায় ফিরে যায় না, সে সেই অবস্থাতেই রয়ে যায়, বিকৃত অবস্থাতেই রয়ে যায়। সো তাদেরকে আমরা বলবো কিন্তু পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। চলো এর আমরা ডেফিনেশনটা দেখে নিই। তাহলে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই বাহ্যিক বল অপসারণ করলেও বস্তুটি যদি তার বিকৃত অবস্থাতেই থেকে যায়, তবেই ওই বস্তুকে বলবো আমরা পূর্ণ প্লাস্টিক বস্তু। ঠিক আছে, বা পারফেক্টলি প্লাস্টিক বডি অর ইনইলাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। এর মধ্যে কোনো স্থিতিস্থাপক ধর্মই নেই। তো যে আমাদের বাস্তব লাইফে কিন্তু মানে 100% প্লাস্টিক বস্তু খুবই কম, নেই বললেই চলে। অর্থাৎ এই যে পারফেক্টলি প্লাস্টিক বডি, সেটা কিন্তু বাস্তবে একদমই নেই। মানে বাস্তবে কিন্তু কোনো বস্তুই মানে সম্পূর্ণ প্লাস্টিক নয়, পূর্ণ প্লাস্টিক নয়, পারফেক্টলি প্লাস্টিক নয়। না কি হয়, আমরা দেখলাম যে আমাদের যে বস্তুগুলো আছে তার একটা নির্দিষ্ট সীমার মধ্যে, একটা স্থিতিস্থাপক সীমা বা নির্দিষ্ট সীমার মধ্যে তারা কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক। এবারে যখনই আমরা তাদেরকে মানে এই লিমিটটা ক্রস করিয়ে দিলাম, এমন জোরে টানলাম যে তার লিমিটটা ক্রস করে গেল এই স্থিতিস্থাপক সীমাটা, তখন সে কিন্তু আর আগের অবস্থায় ফিরে যেতে পারে না সম্পূর্ণভাবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমাদের যে বাস্তব বল বা আমাদের যে বাস্তব যে বস্তুগুলো, তারা কি হয় না তার একটা নির্দিষ্ট ভগ্নাংশে আগের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ পারফেক্টলি জাস্ট মানে পূর্ণ প্লাস্টিকও নয় আর পূর্ণ স্থিতিস্থাপকও নয়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সীমার মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক, বাট তারা একটা আংশিকভাবে স্থিতিস্থাপক হয়। ঠিক আছে, অর্থাৎ একটা ভগ্নাংশে তারা স্থিতিস্থাপক হয়। ওকে, তাই আমরা বলতে পারি যে প্রকৃতপক্ষে সব বস্তুই হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু।
ঠিক আছে, কী বললাম বোঝা গেল? আমি বললাম যে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই বল যদি আমরা অপসারণ করে নিই, তো মানে সেই বস্তুটা যদি জাস্ট আগের অবস্থায় বা আগের আয়তনে ফিরে যায়, তখন সেটাকে বলবো আমরা পূর্ণ পূর্ণ স্থিতিস্থাপক। এবং যারা সেই যারা সেই বিকৃত অবস্থাতে থেকে যায় তাদেরকে আমরা বলবো পূর্ণ প্লাস্টিক। কিন্তু ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বস্তুই জাস্ট তার আগের অবস্থায় ফিরে যেতে পারে না সম্পূর্ণভাবে, আংশিকভাবে ফিরে যায়, আংশিকভাবে ফিরে যায়। তাহলে তারা আংশিকভাবে ফিরে যায়, আংশিকভাবে আগের অবস্থায় ফিরে যায়। তাই বাস্তবে অধিকাংশ বস্তুই কিন্তু আংশিক স্থিতিস্থাপক বস্তু বা হাফ বা পার্টলি ইলাস্টিক বডি, পার্টলি ইলাস্টিক বডি। ওকে, ঠিক আছে। তো নেক্সট যে দুটো আমরা রাশি দেখব সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা এখন যেগুলো দেখব। এক নম্বর হচ্ছে বিকৃতি বা স্ট্রেন, এবং দু নম্বর হচ্ছে স্ট্রেস বা পীড়ন। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্টে চলে যাই বিকৃতি বা স্ট্রেনে। তো তাহলে বিকৃতি বা স্ট্রেন, তো বিকৃতি বা স্ট্রেন কি, তো চলো সেটা আমরা দেখে নিই। না, বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশ পরস্পর থেকে দূরে সরে যায় বা কাছে চলে আসে, ফলে বস্তুর দৈর্ঘ্য, আয়তন, ঠিক আছে, বস্তুর দৈর্ঘ্য, আয়তন বা আকারের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে অ্যাকচুয়ালি বিকৃতি বলা হয়। তো তোমরা সবসময় মনে রাখবে যে এই যে বিকৃতি, সেটা হচ্ছে দুটো সমজাতীয় রাশির অনুপাত বা রেশিও। কি বললাম? না, বিকৃতি হচ্ছে দুটো সমজাতীয় রাশির অনুপাত। তো তাহলে বিকৃতি, এই যে বিকৃতি আমরা বললাম বা যেটা আর কি পরিবর্তন, ঠিক আছে, সেটা তাহলে বিকৃতি সর্বদাই দুটি সমজাতীয় রাশির অনুপাত, খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে অনুপাত। তাহলে বিকৃতি হচ্ছে দুটো সমজাতীয় রাশির অনুপাত। তাই বিকৃতির কোনো একক নেই এবং এটি একটি মাত্রাহীন রাশি। এবং এই যে বিকৃতি, সেটা তিন রকমের হয়। কী কী? বিকৃতি সাধারণত তিন রকমের হয়। নাম্বার 1 হচ্ছে দৈর্ঘ্যের বিকৃতি, নাম্বার 2 হচ্ছে আয়তনের বিকৃতি, এবং নাম্বার 3 হচ্ছে আকার। অর্থাৎ একটা বস্তু যখন টানা হয়, জাস্ট আমরা যদি আর একটু ছবি যদি আমরা একটা আঁকি, যে এই একটা বস্তু, ঠিক আছে, তা আর একটু ছোটো করে আঁকি। তবে সাপোজ এটা হচ্ছে একটা বস্তু, তাকে আমরা দুদিক দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছি, এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, এক্সটার্নাল ফোর্স দিয়ে তারপর আমরা দিই, তাহলে কী হবে? না, তার দৈর্ঘ্যের বা আয়তনের বা আকারের বৃদ্ধি ঘটবে, ঠিক আছে। তো এই যে তার চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে বিকৃতি। বাট এটা কিন্তু দুটো সমজাতীয় রাশির অনুপাত, অর্থাৎ এটা তিন প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্যগত, আয়তনগত এবং আকারগত। তো দৈর্ঘ্য বিকৃতিটা কি? না, একক দৈর্ঘ্যে তার কতটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো। আয়তন বিকৃতিটা কি? না, একক আয়তনে তার কতটা আয়তন বৃদ্ধি ঘটলো। এবং আকারগতটা কি? না, আকারগতটা জাস্ট সেম, অর্থাৎ একক আকার যদি আমার বলা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তার কতটা আকার চেঞ্জ হলো। অ্যাকচুয়ালি একক আকার তো হয় না। তোমরা মনে রাখো যে এই দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে একক দৈর্ঘ্যে তার কতটা দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস ঘটলো। তাহলে দেখতে পাচ্ছ যে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, সুতরাং এটা হচ্ছে একটা অনুপাত, তাই এর কোনো এককও নয় এবং মাত্রাও নেই, ঠিক আছে। একক আয়তনে তার কতটা আয়তন বৃদ্ধি পেল বা হ্রাস পেল। তাহলে এই যে বস্তুটা আমরা দেখলাম, তাহলে তার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, কিন্তু তার এরিয়া বা ক্ষেত্রফল সেটা কিন্তু কমে যাচ্ছে। ফলস্বরূপ কি? সেটা সরু হয়ে যাচ্ছে, ফলে তার আয়তনও চেঞ্জ হবে। তাহলে তার ক্ষেত্রে একক দৈর্ঘ্যে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো, সেটাই হচ্ছে তার দৈর্ঘ্য বিকৃতি। এবং একক আয়তনে তার কতটা আয়তন চেঞ্জ হলো, সেটা হচ্ছে তার আয়তন বিকৃতি, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিকৃতি বা স্ট্রেন, ঠিক আছে। তাহলে স্ট্রেনটা আশা করছি আমি বুঝতে পারলাম। এবার নেক্সট
এবং মোস্টলি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে পীড়ন বা স্ট্রেস। এটাই আমাদের আজকের লাস্ট টপিক, যেটা হচ্ছে পীড়ন বা স্ট্রেস। তোমাদের নেক্সট হচ্ছে পীড়ন বা স্ট্রেস। তো ধরে নাও আমরা একটা বস্তু নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্থিতিস্থাপক বস্তু। এবার তাকে আমরা দুদিক দিয়ে টান দিলাম, এভাবে টানার চেষ্টা করলাম। তাহলে আমরা জানলাম যে স্থিতিস্থাপকতার জন্য, ঠিক আছে, আমরা যখন তাকে একটা এই বাহ্যিক ফোর্স দেব, এফ এক্সটার্নাল দেব, তখন সে এই বাহ্যিক বলের বিরুদ্ধে একটা বাধা বল প্রয়োগ করবে। সে কি করবে না, এই বাহ্যিক বলকে অ্যাপ্লাই করতে বাধা দেবে, ঠিক আছে। আমি যত বেশি বাহ্যিক বল বাড়াবো, সে তত বেশি কিন্তু বাধা বলটা বৃদ্ধি ঘটাবে। তো এই যে বাধা বল, সেই বাধা বলের জন্যে কিন্তু এই বাহ্যিক বল যখন আমরা সরিয়ে নেব, তখন সে আগের অবস্থায় ফিরে যাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলাস্টিসিটিটা, ঠিক আছে, ইলাস্টিসিটির ধর্ম। তো এই যে বাহ্যিক বল বা তার বিরুদ্ধে সে একটা বাধা বল প্রয়োগ করছে একক ক্ষেত্রফলে, এই বাধা বলটাকে বলা হচ্ছে আমরা স্ট্রেস বা পীড়ন বলবো। তাহলে কী বললাম, যে সে যে মানে আমি যখন তার উপর একটা বাহ্যিক বল প্রয়োগ করব, তখন সে একটা বাধা বল প্রয়োগ করবে, ঠিক আছে। তো একক ক্ষেত্রফলে এই বাধা বলটাকে আমরা বলবো পীড়ন বা স্ট্রেস। তো তাহলে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে, আমরা যদি বাহ্যিক বল প্রয়োগ করি, তো কী হয় না, বস্তুর মধ্যে স্থিতিস্থাপকতার জন্য একটা বাধা বলের সৃষ্টি হয়। আমি যেটা এখানে বললাম যে এই যে বাধা বলের একটা সৃষ্টি হচ্ছে, আমি যখনই তার উপর একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, একক ক্ষেত্রফলে এই বাধা বলের মানটাকেই বলা হয়, বা একক ক্ষেত্রফলে এই বাধা বলটাকেই বলা হয় অ্যাকচুয়ালি পীড়ন বা স্ট্রেস। তাহলে পীড়ন বা স্ট্রেস হচ্ছে একক ক্ষেত্রফলে কোনো বস্তুর উপর মানে উদ্ভূত, যেটা আর কি তৈরি হলো, উদ্ভূত বাধা বল। তাহলে স্ট্রেস হচ্ছে কোনো বস্তুর একক ক্ষেত্রফলে উদ্ভূত বাধা বল। তাহলে স্ট্রেস হচ্ছে কোনো বস্তুর উপর আমরা যদি একটা বল প্রয়োগ করি, এফ এক্সটার্নাল দিই, তাহলে তার মধ্যে একটা বাধা বলের সৃষ্টি হবে একক ক্ষেত্রফলে, সেই বাধা বলটাকে বলবো আমরা স্ট্রেস। এবার আমরা যদি ওই বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না করি, তাহলে তার ক্ষেত্রে কিন্তু বাধা বল শূন্য। আমি যদি এক্সটার্নাল বল দিই, তবেই কিন্তু এই বাধা বলের আবির্ভাব হয়, তাভিন্যে কিন্তু হবে না। তো সেই জন্য স্ট্রেস কিন্তু তখনই তৈরি হয় যখন আমি তাকে বিকৃত করার চেষ্টা করি একটা বাইরের থেকে ফোর্স দিয়ে, ঠিক আছে। তো একক ক্ষেত্রফলে একক এরিয়াতে সেই বাধা বলটাকে বলা হচ্ছে স্ট্রেস বা পীড়ন। তাহলে তাহলে আমরা যদি এর এর ইউনিট বা একক বলি, সেটা কি হবে না, সিজিএসে হবে বল অর্থাৎ ডাইন ক্ষেত্রফল অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে সিজিএসে এর ইউনিট। এবং এসআই সিস্টেমে কিন্তু এর একক হবে নিউটন পার মিটার স্কোয়ার, কেননা বলের একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এর যে ইউনিট সেটা হবে নিউটন পার মিটার স্কোয়ার এসআই সিস্টেমে। জাস্ট এটা একটু, হ্যাঁ, নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট, তোমরা মনে রাখবে এই দুটো ইউনিটকে। তাহলে ডান পার সেন্টিমিটার স্কোয়ার এবং নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এবং এর যদি আমরা মাত্রাটা লিখি, তো এর মাত্রা সিম্পলি তোমরা বুঝতে পারছো যে এর মাত্রা হবে বলের মাত্রা, ঠিক আছে। এর মাত্রা হবে উপরে বলের মাত্রা ফোর্স, এবং নিচে হবে ক্ষেত্রফলের মাত্রা বা এরিয়ার মাত্রা। তাহলে বলের মাত্রা যে তোমরা জানো যে বল হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যদি আরেকটু এটাকে ভেঙে নিই, তাহলে বল হচ্ছে কার্য বা ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানের মাত্রা গুণিত সরণ বা ডিসপ্লেসমেন্ট, সরণের মাত্রা।
বাই নিচে এরিয়া, এরিয়া হচ্ছে জাস্ট এরিয়ার মাত্রা হচ্ছে মিটার ইন্টু মিটার, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার বা মিটার ইন্টু মিটার, অর্থাৎ লেন্থের স্কোয়ার, এলের স্কোয়ার, ঠিক আছে। এবং ওয়ার্ক ডানের একক হচ্ছে, সরি আমরা একটু ভুল পথে গিয়েছি, অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান সমান হয় ফোর্স ইন্টু সরণ, ফোর্স সমান ওয়ার্ক ডান ইন্টু সরণ হয় না, এটা জাস্ট ভুল, একদম রং। আমি আরেকবার এটাকে কাটছি। আই এম ভেরি সরি ফর দিস রং ইনফরমেশন। সো আমি বলছি যে ফোর্স, তো ফোর্সের যে মাত্রা সেটা কিন্তু কি হবে না, মাসের মাত্রা, মাস অর্থাৎ তার ভর ইন্টু এক্সিলারেশন বা ত্বরণ। তাহলে এম এটা হচ্ছে ভরের মাত্রা এবং তার ত্বরণ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, এবং তার নিচে হচ্ছে এরিয়া, দ্যাট ইজ এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছ যে এম এল টু দি পাওয়ার -1 এবং টি টু দি পাওয়ার -2, ওকে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পীড়ন বা স্ট্রেসের মাত্রা, ঠিক আছে। তো এবার আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন সূত্রগুলো দেখব। হুকের সূত্র আছে, এছাড়া ইয়ং গুণাঙ্ক আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইয়ংস মডিউলাস, ঠিক আছে। তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আমি আশা করছি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ, এবং এই যে পীড়ন তাকেও কিন্তু আমরা 2-3টা ভাগে ভাগ করতে পারি, সেগুলো আমরা কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের মতো এখানে আমরা স্টপ করছি আমাদের ক্লাস বা, ঠিক আছে, টপিক। ওকে, সবাই ভালো থাকবে।